আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প। আজ অনু অডিও ফিল্মসে আপনি শুনবেন কর্ণ পিশাচিনীর ত্রাস। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্প শুনে কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং আপনাদের কেমন গল্প শুনতে ইচ্ছে করছে সেটাও আমাদের জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে অদ্রিজা ভট্টাচার্যের কলমে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচিনীর ত্রাস। গ্রীষ্মের এক বিকেল, 1920 সালের কলকাতা। তখনকার শহর আর এখনকার শহরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উঁচু অট্টালিকার বদলে সারি সারি একতলা দোতলা বাড়ি, পিচঢালা রাস্তার বদলে এবড়ো খেবড়ো ইট বিছানো পথ, আর পথের দুধারে কুয়াশার মতো ধোঁয়া মাখানো বাতাস। মটলেনের নামের সরু গলিটা আজও সেভাবেই রয়ে গেছে, চিরদিনের মতো রহস্যময়। আর সেই গলির এক চিলতে বাড়িতেই বাস করেন তারানাথ তান্ত্রিক। সেদিন বিকেলে আমি বিভূতি আর আমার বন্ধু কিশোরী তারানাথের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দরজার সামনেই তাঁকে দেখতে পেলাম। তক্তপোষে বসে উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রয়েছেন। এক হাতে ধরা তামার কলকে, ধোঁয়া ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ঘরের কোণায়। আমাদের প্রবেশের দিকে কোনো খেয়ালই নেই তাঁর, যেন ভাবনার অতল সাগরে ডুবে রয়েছে। আমি সামান্য গলা খাকারি দিয়ে বললাম, কি ঠাকুরমশাই, এত কি ভাবছেন? তারানাথ হঠাৎ চমকে বাস্তবে ফিরে এলেন। আমাদের দিকে তাকিয়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা এসেছো, বসো বসো, বেশ ভালোই হলো। হ্যাঁ, পুরনো দিনের কিছু কথা ভাবছিলাম। স্মৃতিগুলো যখন মনের আঙিনায় ঘুরে বেড়ায় তখন মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এটাই তো মানুষের ধর্ম। তবে আজ কিন্তু কোনো গল্পের বায়না করো না, মনটা ভালো নেই। বরং আদা দেওয়া গরম গরম চা খাও। এই বলে তিনি অন্দরমহলে চলে গেলেন। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। আমি বললাম, ধৈর্য ধরো, কিছুক্ষণ পরেই সব জানা যাবে। কিছুক্ষণ পর তারানাথ ফিরে এলেন। এসে ধীরে ধীরে নড়বড়ে তক্তপোষে গুছিয়ে বসলেন। পাশে রাখা কলকে তুলে নিয়ে কয়েকটা ব্যর্থ টান দিতেই বুঝতে পারলেন যে ওটা শেষ হয়ে এসেছে। অগত্যা আবার কলকে বানানোর জন্য উঠতে যাচ্ছিলেন, এমন সময় কিশোরী পকেট থেকে একটা নতুন পাসিং শোয়ের প্যাকেট বের করে বলল, বসুন ঠাকুরমশাই, আপনাকে আর উঠতে হবে না। এই নিন, সিগারেট খান। তারানাথের চোখে এক ঝলক উজ্জ্বলতা খেলে গেল। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালাতে জ্বালাতে বললেন, যাক, ভালোই হলো। এই একটা বিষয় তোমরা আমাকে খুব আকৃষ্ট করেছো। পুরুষ মানুষের কিছু একটা নেশা থাকেই, তাই না? আমি আর কিশোরী চুপ করে রইলাম। তিনি ধোঁয়ার কুণ্ডুলি ছেড়ে মৃদু হেসে বললেন, তবে কি জানো, যে পুরুষ কোনো নেশা করে না তারও একটা নেশা থাকে। কি বলতে চাইছেন ঠাকুরমশাই? ঠিক করে বলুন তো, কিছুই বুঝলাম না। তারানাথ চোখ আধবোজা করে বললেন, নেশা খুব খারাপ জিনিস। আবার কিছু নেশা ভালোও হয়, কিন্তু কিছু নেশা এমন জায়গায় নিয়ে যায়
যেখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে মৃত্যুই হয়তো ভালো ছিল, অথচ সেই মৃত্যু কিন্তু সহজে আসতে চায় না। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। হঠাৎ তিনি সামনে ঝুঁকে পড়ে বললেন, আচ্ছা, তোমরা কর্ণপিশাচিনীর নাম শুনেছ? আমরা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এই নাম যে হঠাৎ করে উঠে আসবে ভাবতেও পারিনি। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ শুনেছি, এটাও শুনেছি সেই বিদ্যা ভীষণই ভয়ানক। তারানাথ মৃদু রহস্যময় হাসি হেসে বললেন, যেটুকু শুনেছ তা সিকি ভাগও শোনোনি। এই বলে তিনি আর এক টান দিলেন সিগারেটে। ধোঁয়ার কুণ্ডলি মিশে গেল গলির শীতল বাতাসে। এক ভৌতিক রহস্যময় পরিবেশে ছেয়ে গেল চারপাশ। ঠাকুর মশাই, আপনি খুব ভনিতা করতে পারেন। এই ভনিতাগুলোই আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে দেয়। আচ্ছা, পুরনো দিনের কথা কি ভাবছিলেন? আর তার সঙ্গে কর্ণপিশাচিনীর কোনো যোগসূত্র আছে? তারানাথ একবার দীর্ঘশ্বাস ফেললেন। সামনে রাখা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকোলের মালার ফাঁকে সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে বললেন, এটা কেবল গল্প নয়, এক ভয়ানক অভিজ্ঞতা। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এমন কিছু রেখে গেছে যা আমি চাইলেও মুছে ফেলতে পারি না। তোমাদের তো আগেই বলেছি, সেই গ্রামের বাঁধানো বট গাছের নিচে বসা সেই অজ্ঞাত সাধুর কথা, যে চোখের পলক না ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। অথবা বীরভূমের শ্মশানের সেই মাতঙ্গিনী, যে সিদ্ধ হয়েছিল ডামর তন্ত্রে। কিংবা বরাকর নদীর ধারে সেই সাধুজি, যার পঞ্চমুণ্ডির আসনে বসে দেখা যেত মধুসুন্দরী দেবীকে। এইসব ঘটনা তোমরা আগেও শুনেছ, কিন্তু জানো কি, পঞ্চমুণ্ডির আসনে যেমন দেবীকে দেখা যায়, তেমনি কিছু নির্দিষ্ট সাধনায় দেখা যায় কর্ণপিশাচিনীকেও। তারানাথ গভীর চোখে তাকালেন, যেন সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছেন। কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো ঘরটায়। বাইরে কলকাতার পুরনো অলিতে গলিতে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। দূরের কোনো এক মন্দির থেকে ভেসে আসছে ধূপের গন্ধ। তারপর তিনি আবারও বলতে লাগলেন, আসলে আমার জীবনটা শুরু থেকেই এক সুতোয় গাঁথা ছিল। জন্মের পর থেকেই বুঝি ঈশ্বর আমার গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হলাম, সেই মুহূর্তে আকাশের বুকে ছুটে গেল এক বিশাল উল্কা। মা তখন আতুর ঘরে, গ্রামের বউ ঝিরা তাকে ঘিরে বসে। বাবা পায়চারি করছেন দক্ষিণের বারান্দায়। সিন্ধুবালা, সে তখন আতুর ঘরের দেখাশোনা করছিল। সে রান্নাঘরে যাওয়ার সময় প্রথম সেই আলোটা দেখে চিৎকার করে ওঠে। তার ডাকে সবাই বাইরে ছুটে আসে। সেই আলোটা ছিল নীলচে, যেন আকাশের এক ফালি অংশ জ্বলে উঠল, যেন বিশাল আগুনের গোলক। সাধারণ উল্কা হলে হয়তো এক নিমেষে হারিয়ে যেত, কিন্তু এটি ছিল ব্যতিক্রমী। অনেকক্ষণ ধরে আকাশ জুড়ে ছিল সেই নীল জ্যোতি, আর সেটি মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমি জন্মেছিলাম। তখন এর অর্থ কেউ বুঝতে পারেনি, কিন্তু আজ আমি বুঝি। আমার জীবনটা যেন পূর্ব নির্ধারিত ছিল, ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত। আমার জন্মের রাতেই আমার নিয়তি স্থির হয়েছিল। হ্যাঁ, অবশ্যই এই কাহিনী আমি বড় হয়ে লোকের মুখে শুনেছিলাম। তারানাথ এবার এক গাল রহস্যময় হাসি হাসলেন, যেন প্রশ্নের উত্তরটা তিনি জানেন, কিন্তু তা একবারে বলতে চান না।
তারপর ধীরে ধীরে বললেন, সেই উত্তর পেতে হলে তো আরো গভীরে ঢুকতে হবে কিশোরী। আমি বললাম, আপনি আর অনীহা না করে দয়া করে সরাসরি সেই বিষয়টা তুলে ধরুন যেটা আপনি বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন। কিশোরীও আমার সঙ্গে সহমত পোষণ করল। তারানাথ একবার দীর্ঘশ্বাস ফেলল, সিগারেটের শেষাংশ ছাইদানিতে চেপে রেখে বলল, অন্ধকার যখন একবার হৃদয়ে বাসা বাঁধে তখন সে শুধুই ধ্বংসের রং চেনে। এই গল্প সেই অন্তহীন প্রতিশোধে, যা জন্ম নিয়েছিল একজনের আত্মার গভীরে। আমি তখন ভবঘুরে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম, তন্ত্র সাধনার টানে, কখনো গভীর শ্মশানে, আবার কখনো নির্জন বটবৃক্ষের ছায়ায়। এই পথ যে সহজ ছিল না। কত দুর্গম বন, কত অচেনা গ্রাম, কত অলৌকিক ঘটনা, সবই তো আমার জীবনের অঙ্গ হয়ে গেছে। তবু মাঝে মাঝে মনের টান জাগত, ফিরে আসতে ইচ্ছে করত নিজের ভিটে, যেখানে আমার শিকড়। সেবারেও তেমনই একটা টান অনুভব করেছিলাম। বাবার শরীরটা ভালো যাচ্ছিল না বেশ কিছুদিন ধরে। তার উপর কয়েক রাত ধরে এক অদ্ভুত স্বপ্ন দেখে আসছিলাম। দেখছিলাম একটা কালো ছায়া, যা যেন আমায় ডাকছে, বাড়ি ফিরে যেতে বলছে। এইসব অদ্ভুত অনুভূতি তন্ত্র সাধকদের জীবনের নতুন কিছু নয়। তবু আমার মনটা ভারী হয়ে উঠেছিল। তাই বেশ কয়েক মাস পর ফিরলাম আমার শৈশবের বাড়িতে। বাড়ি ফিরে দেখি আশ্চর্য, বাবা সত্যিই অসুস্থ। বাবার সঙ্গে সঙ্গে তার শরীরে ক্লান্তি বাসা বেঁধেছে। অল্প জ্বর, মাঝে মাঝে শরীর কাঁপছে। চিকিৎসক বললেন যে এটা নাকি ম্যালেরিয়া হতে পারে। তখনকার দিনে গ্রাম বাংলায় ম্যালেরিয়া ছিল বেশ প্রচলিত একটা রোগ। মা তুলসী পাতার রস আর বাসক পাতার ক্লাত করে খাওয়াচ্ছিলেন। পাশেই গ্রামের কবিরাজ এসে কিছু ওষুধ দিয়ে গেলেন। আস্তে আস্তে বাবা সুস্থ হতে লাগলেন। আমি যেন আশ্বস্ত হলাম। কিন্তু এক বিকেলে মনটা আনচান করছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন বাড়িতে ঘুম দিচ্ছে, আমিও বেরিয়ে গেলাম সাঁতরা দিঘির পাড়ে। ছোটবেলায় এই দিঘির ধারে কত সময় কাটিয়েছি। সেই পুরনো শ্যামল দিঘি, যেখানে বাতাসের দোলায় জল হালকা ঢেউ তোলে, যেখানে আম, জামরুল আর লিচু গাছের পাতার ফাঁক দিয়ে রোদের ফালি মাটিতে পড়ে ছোট ছোট আলোর ছটা তৈরি করে। দূরে কোথাও এক রাখাল তার বাঁশিতে মিষ্টি সুর তুলেছে। সেই সুর ভেসে আসছে বিকেলের আলসে হাওয়ায়। আমি দিঘির ধারে চুপচাপ বসে রইলাম। হঠাৎ খেয়াল করলাম সামনে দিয়ে একটা চেনা মুখ চলে যাচ্ছে। একটু ভালো করে তাকাতেই চিনতে পারলাম সে আমার বাল্য বন্ধু নিতাই। হাতে একটা বড় সড়ো চাই, যা তখনকার দিনে মাছ ধরার জন্য ব্যবহার করা হতো। সে দিঘির দিকে যাচ্ছিল মাছ ধরতে। আমি হাসি মুখে এগিয়ে গিয়ে ডাক দিলাম, কিরে নিতাই, কেমন আছিস? নিতাই থমকে দাঁড়ালো। প্রথমে যেন ঠিক চিনতে পারছিল না। তারপর যখন চিনতে পারল, তখন তার মুখে এক গাল হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বলল, তারাদা তুই? এই সত্যি বলছি, তোর কথা কতদিন মনে হচ্ছিল রে। আরে তোদের আমি ভুলতে পারি নাকি? কিন্তু বলতো, আজকাল দিঘির মাছ কেমন ওঠে? মাছের গল্প পরে হবে, আগে তুই বল না, তুই কোথায় ছিলি এতদিন? আমি এক গভীর দীর্ঘশ্বাস ফেললাম। সত্যি, কোথায় ছিলাম আমি? কত জায়গায়, কত অভিজ্ঞতায় ঘুরে এসেছি, কিন্তু সেই সব গল্পের সবটা কি নিতাইকে বলা যায়? নিতাইয়ের সঙ্গে দেখা হতেই যেন এক মুহূর্তে শৈশবের স্মৃতির ঝাঁপি খুলে গেল। আমরা দুজনেই একসময় এই দিঘির পাড়ে কত দুপুর সন্ধ্যা কাটিয়েছি। জলকেলিতে মেতেছি, ছিপ ফেলে মাছ ধরার প্রতিযোগিতায় নেমেছি। কত হাসি ঠাট্টা, কত গল্প, কত আনন্দ। আজ এত বছর পর আবার সেই পুরনো দিঘির ধারে দাঁড়িয়ে মনে হলো সময় যেন ফিরে এসেছে সেই দিনগুলোয়। কিরে নিতাই, মাছ ধরার হাত কি এখনো আগের মতো পাকা আছে? আরে তারাদা, এ তো অভ্যাসের ব্যাপার।
এখনো প্রতিদিন সকালে 2টো মাছ না ধরলে পেটের ভাত হজম হয় না। তাহলে আমাকেও শেখা, অনেকদিন মাছ ধরা হয়নি, দেখি পুরোনো হাতটা এখনো কেমন চলে। চল তাহলে, দেখি তোর কপালে আজ কত বড় মাছ আছে। আমি আর নিতাই মিলে দিঘির ধারে চাঁই ফেলে বসে রইলাম। বিকেলের হাওয়ায় দিঘির জল দুলছে, সূর্যের আলো জল ছুঁয়ে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত স্বপ্নময় আভা তৈরি করছে। আমাদের ছিপ নড়তেই দেখি বড় সড়ো একটা ট্যাঁটা মাছ ধরা পড়েছে। তারপর একে একে বেশ কয়েকটা ট্যাঁটা, কই আর বোয়াল ধরা দিল। আনন্দে আত্মহারা হয়ে আমরা তো মাছগুলো বালতিতে ভরলাম। আজ তাহলে জমিয়ে খাওয়া হবে। অবশ্যই, তোর জন্য আজ আমার বউ নিজে হাতে গরম গরম মাছের ঝোল রাঁধবে। আহা, নতুন বউয়ের রান্না খেলে বুঝবি যেন দেবী অন্নপূর্ণা হাতে করে ভাত বেড়ে দিচ্ছেন। আমি হাসলাম। নিতাই সদ্য বিয়ে করেছে, তার গলায় স্ত্রীর প্রশংসা শুনতে বেশ ভালো লাগছিল। সেই রাতে পরিকল্পনা মাফিক আমরা নিতাইয়ের উঠোনে খাওয়া দাওয়া সারলাম। গরম ভাতে সুগন্ধি মাছের ঝোল, আর তার সঙ্গে একটু লেবু আর কাঁচা লঙ্কা। আহা, যেন শৈশবের সেই চিরপরিচিত স্বাদ ফিরে এলো। নিতাইয়ের স্ত্রীর রান্নার হাতটা সত্যিই ভালো। সে ভীষণই পটু, একদম গ্রাম্য ঘরানার খাঁটি রান্না। খাওয়া শেষ করে আমরা উঠোনের খাটিয়ায় শুয়ে পড়লাম। আকাশ জোড়া তারা ঝলমল করছে, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে দূরের বন থেকে। রাতটা যেন আশ্চর্যজনকভাবে শান্ত। এই শান্ত রাতেই হঠাৎ নিতাই যেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারাদা, জানিস আমার দাদা আমাকে কতটা ঘৃণা করে? আমি চমকে উঠলাম। নিতাইয়ের দাদা হরিহর, যে জমিদার বাড়ির উচ্চপদস্থ কর্মচারী, যার জীবন বিলাসিতায় মোড়া। আমি জানতাম সে স্বার্থপর, কিন্তু ঘৃণা কেন রে নিতাই? তোর দাদার তো টাকার অভাব নেই, সমাজে তার কত নাম ডাক, তাহলে সে তোর ওপর এত হিংসে করে কেন? নিতাই মৃদু হাসল, কিন্তু তার সেই হাসির মধ্যে বিষাদ লুকিয়েছিল। তার হাতে সব আছে, টাকা আছে, সম্পত্তি আছে, নামডাক আছে, কিন্তু শান্তি নেই। আর আমি তো দরিদ্র, সামান্য একজন সাধারণ মানুষ, কিন্তু আমার স্ত্রী আছে, সংসারে সুখ আছে। আমার দাদা সব পেয়েও কিচ্ছু পায়নি, আর আমি কিছু না পেয়েও যেন সব পেয়েছি। এইটাই ওকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। আমি চুপ করে রইলাম। নিতাইয়ের দাদা হরিহরকে আমি চিনতাম। লোকটার চরিত্র মোটেও ভালো নয়। বাইজি বাড়িতে যাওয়া, রাজভোগের আসরে মত্ত থাকা, বিলাসিতার পেছনে জীবন খরচ করা, এসব তার অভ্যাস। নিজের বাবার সমস্ত সম্পত্তি একাই আত্মসাৎ করেছে, নিতাইয়ের ভাগের কিছুই সে দেয়নি। সব সম্পত্তি নিয়ে চলে গেছে পাশের গ্রামে। শুধু এই ভিটেটুকু আঁকড়ে পড়ে আছি আমি আর আমার বউ। কিন্তু তাও আমার দাদা আমাকে সহ্য করতে পারে না। কদিন আগে এসেছিল, চোখে আগুন, যেন আমার সুখ সহ্যই হচ্ছে না ওর। আমি নিতাইয়ের কাঁধে হাত রাখলাম, বললাম, ধৈর্য ধর, সময় সব ঠিক করে দেবে রে। অন্যের লোভ আর হিংসা কখনোই মানুষের সত্যিকারের সুখ কেড়ে নিতে পারে না। দেখিস, একদিন সব ঠিক হয়ে যাবে। নিতাই আমার কথা শুনে গভীরভাবে তাকিয়ে রইল। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল। রাতের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে এলো। সেই রাতটা নিতাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন সকালে নিজের ঘরে ফিরেছিলাম। সারা রাত খোলামেলা উঠোনে শুয়ে তারা ভরা আকাশের নিচে যে কথোপকথন হয়েছিল তা যেন এখনো কানে বাজছে। নিতাইয়ের চোখের গভীরে জমে থাকা হাহাকার আমার মনে প্রশ্নের জন্ম দিয়েছিল। সত্যি, জীবন বড় বিচিত্র। কেউ সব পেয়েও কিছু পায় না, আর কেউ কিছু না পেয়েও সব কিছুই পায়। বাড়ি ফিরেই নিজের কাজের ব্যস্ততায় ডুবে গিয়েছিলাম। তোমরা তো জানোই, আমি হাত দেখা, কোষ্ঠী বিচার, বাড়ি বন্ধন ইত্যাদির কাজ করতাম। আমার নাম ছড়িয়ে পড়েছিল আশেপাশের 7-8 গ্রামে। ফলে মাঝে মাঝেই কেউ না কেউ এসে আমাদের খোঁজ করত।
তা সেই সূত্রে সদানন্দ রায়ের বাড়ি থেকে খবর এলো তাদের বাস্তু ভিটে সংক্রান্ত কিছু অশুভ ঘটনা ঘটছে। তাই পুজো করানোর জন্য আমার ডাক পড়েছে। আমাকে যেতে হলো সদানন্দ রায়ের পুরনো জমিদার বাড়িতে। কাজ শেষ করতে করতে সময় লেগে গেল প্রায় 2 দিন। ফিরে এসে দুপুরবেলায় মনে হলো একবার নিতাইদের বাড়ি থেকে ঘুরে আসি। হাঁটতে হাঁটতে দিঘির পাশ দিয়ে যাচ্ছিলাম। বাতাসে কচি ধানের গন্ধ ভেসে আসছিল, কিন্তু আমার মন যেন এক অজানা শূন্যতায় ডুবেছিল। নিতাইয়ের উঠোনে গিয়ে দেখি সে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কুচিয়ে তৈরি করছে। তার পরনে ময়লা ধুতি, খালি গা, কাঁধের রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু নিতাইয়ের দিকে তাকাতেই এক অদ্ভুত অনুভূতি আমার বুকের মধ্যে খেলে গেল। এমনটা আমার জীবনে বারবার হয়েছে। যখনই কারো জীবনে ভয়ানক কিছু ঘটতে চলেছে, আমার শরীরের কোথাও যেন একটা শিরশিরানি বয়ে যায়। এই মুহূর্তে আমার ঘাড়ের পেছনে শিরদাঁড়া বরাবর ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। যেন কোনো অশুভ ছায়া নিতাইয়ের চারপাশে ঘনিয়ে আসছে, কিন্তু স্পষ্টভাবে কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি এগিয়ে যেতেই নিতাই হাসি মুখে উঠে দাঁড়ালো। তার সেই চিরপরিচিত মাটির গন্ধ মাখা হাসি। আমি বললাম, চল আজ আবার মাছ ধরতে যাই। আগামী কয়েকদিনের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। কবে ফিরবো ঠিক নেই, তাই যতক্ষণ আছি মন ভরে আনন্দ করে নি। ঠিক বলেছিস তারাদা। সেদিন কিন্তু বৌঠানের রান্না জম্পেশ হয়েছিল। আজও যদি মাছ পাই তাহলে কিন্তু রাতের খাওয়া দারুণ হবে। বল বৌঠানকে যেন আজও আমাদের জন্য রান্না করে। সে তো নেই তারাদা, গতকালই নিজে তাকে বাপের বাড়ি দিয়ে এসেছি। মা হতে চলেছে, এখন কিছুদিন তাই ওখানেই থাকবে। আমি এক মুহূর্ত চুপ করে থাকলাম খবরটা শুনে। মনে মনে ভীষণ আনন্দ হলেও অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল, যেন কিছু একটা আসন্ন, কিছু একটা ঘটতে চলেছে, যার ইঙ্গিত আমার অন্তর দিচ্ছে, অথচ তা বোঝার ভাষা আমার নেই। যাই হোক, কিন্তু আমি তা লুকিয়ে রেখে মজা করেই বললাম, তাহলে আজ রান্নাটা আমাদেরই করতে হবে। খারাপ কি, পুরুষ মানুষ কি রান্না করতে পারে না? তা ঠিক বলেছিস, তবে এবার একটু অপেক্ষা কর, গরুর খাবারটা গুছিয়ে নি, তারপরে চল। আমি তাকিয়ে রইলাম নিতাইয়ের দিকে। দুপুরের রোদ্দুর তার ঘামে ভেজা শরীরে চিকচিক করছিল, অথচ আমার মনে হচ্ছিল অদূর ভবিষ্যতে এই মানুষটার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যার কোনো পূর্বাভাসই সে পায়নি। সারা দিনটা যেন উৎসবের মতো কেটেছিল। দিঘির জলে ছিপ ফেলে বসে থাকা, মাছের টান লাগতেই নিতাইয়ের উচ্ছ্বাস, আমার হাসি ঠাট্টা, সব মিলিয়ে যেন এক টুকরো নির্ভেজাল আনন্দ। সন্ধ্যায় ফিরে এসে নিজের হাতে রান্না করলাম। সেই খাবার খেতে খেতেই কত শত পুরনো কথা মনে পড়ল। নিঃসঙ্গতার মাঝে এই বন্ধুত্ব যেন কিছু সময়ের জন্য জীবনকে পূর্ণ করে তুলেছিল। রাতও কেটে গেল নিশ্চিন্তে। খোলা উঠোনে শুয়ে আকাশের তারাগুলো গুনছিলাম। কিন্তু শেষ রাতে হালকা ঠান্ডা লাগায় উঠে গিয়ে ঘরের ভেতর শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ দরজার প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে গেল। কেউ যেন ব্যস্ত সমস্ত হয়ে বাইরে থেকে ডাকছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে ছেলেটার গলা কেমন যেন আতঙ্ক আর অস্থিরতায় কাঁপছে। নিতাইও ধড়মড় করে উঠে বসলো, আর আমিও উঠে বসলাম। দরজার ওপাশ থেকে আরো একবার ব্যাকুল কণ্ঠে ডাক এলো, নিতাই দরজা খুলে দিতেই দেখি দরজার ওপারে দাঁড়িয়ে রয়েছে 1 বছর 17-18 কিশোর। পরনে একখানা ধুতি, গায়ে ময়লা ফতুয়া, যেন সারা রাত দৌড়াদৌড়ি করে এসেছে। কপালে ঘাম চিকচিক করছে, মুখটা ফ্যাকাশে, শরীরের কাপড় পর্যন্ত ঘামে ভিজে গেছে। বুকে হাত রেখে হাঁপাচ্ছে, চোখের দৃষ্টি অস্থির। নিতাই ছেলেটিকে ঘরে ডেকে বসতে বলল। এই প্রণব, কি হয়েছে রে? সকাল সকাল এমন ছুটে এসেছিস, কোনো বিপদ নেমে এলো নাকি? আমি দেখলাম ছেলেটির চোখে জল চিকচিক করছে।
নিতাই মাটির কলসি থেকে জল নিয়ে এক গ্লাস এগিয়ে দিল। ছেলেটা জলটা এক টানে শেষ করলো। তারপর ঢোক গিলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, নিতাইদা, 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 দিদি, দিদি, দিদি আর নেই, নিতাইদা, দিদি আর নেই। নিতাই যেন বুঝতেই পারল না কথাটার মানে। সে হতবাক চোখে ছেলেটির দিকে চেয়ে রইল। আমি দেখলাম নিতাইয়ের গায়ের লোম খাড়া হয়ে গেছে। কণ্ঠস্বরটা যেন কেমন থমকে গেল। কি বলছিস প্রণব? কিরে, কি হলো? ছেলেটার চোখের কোণে অশ্রু চিকচিক করছিল। ভয়, দুঃখ আর হতবাক একটা অনুভূতির মিশেলে তার কণ্ঠস্বর যেন বুঝে এলো। গতকাল বিকেলে দিদি ছাগল চড়াতে গিয়েছিল, তারপর থেকে আর ফেরেনি। সবাই খুঁজেছিল কিন্তু পাওয়া যায়নি। ভোরাতে গ্রামের জঙ্গলের খালপাড়ের পাশে ওর দেহটা পাওয়া গেছে। নিতাইদা, নিতাইদা। কি বলছিস তুই? আমার শির দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। প্রণব কাঁপতে কাঁপতে বলল, দিদির শরীরের পেটে কেউ যেন ভেতর থেকে ছিলে ঢেলে এনেছে সব। গর্ভের সন্তানটা এখনো দেহের সঙ্গে লেগে রয়েছে মাটিতে। ঘরটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। একটা থমথমে আতঙ্কিত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। নিতাই বসে পড়ল ধপ করে। ঠোঁট কাঁপছে, মুখে কোনো কথা আসছে না। আমি অনুভব করলাম এই প্রভাতটা অভিশপ্ত, এই সকালটা শোকাচ্ছন্ন। কিছুক্ষণ আগেও যে নিস্তরঙ্গ ভোরের আলো উঠোনে ছড়িয়ে পড়ছিল, এখন তা যেন অভিশাপ হয়ে নেমে এসেছে আমাদের জীবনে। নিতাই যেন পাথর হয়ে বসে রইল। চোখের পলকও পড়ছে না, মুখে কোনো কথা নেই, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। মানুষের জীবন কখনো কখনো এমন ভাবে ভেঙে পড়ে যে সে বোঝার আগেই সব শেষ হয়ে যায়। বয়ে আনে এমন এক শোক যা হৃদয়কে বোবা করে দেয়, অনুভূতিগুলোকে স্তব্ধ করে ফেলে। আমি দেখলাম নিতাইয়ের শ্বাস ভারী হয়ে আসছে, যেন বুকের মধ্যে পাহাড় চাপা পড়ে আছে, অথচ সে কাঁদতেও পারছে না। দুঃখটা এতটাই বিশাল, এতটাই অকস্মাৎ যে তার মস্তিষ্ক এখনো মেনে নিতে পারছে না সত্যিটাকে। কিছুক্ষণ আগে যে মানুষটা হাসছিল, এখন তার বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। প্রণব বুঝল এই মুহূর্তে জোর করে কিছু বলা বৃথা। চোখের জল মুছতে মুছতে সে বলল, নিতাইদা, তুমি তাড়াতাড়ি চলো। নিতাইদা, নিতাইদা, তুমি তাড়াতাড়ি চলো। নিতাইদা, তাড়াতাড়ি চলো। নিতাই কিছুই বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাটির দিকে, যেন সেখানে কোনো অদৃশ্য সত্য খোদাই করা আছে, যা সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে খুব মৃদু স্বরে শুধু বলল, তুই যা, আমি পরে আসছি। প্রণব যেন বুঝতে পারল এখন কিছু বলার দরকার নেই। কাঁপতে কাঁপতে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি আস্তে আস্তে এগিয়ে এসে নিতাইয়ের কাঁধে হাত রাখলাম। আমার স্পর্শ পেতেই সে কেমন যেন কেঁপে উঠল। একটা মানুষ যে এতক্ষণ পাথরের মতো নিশ্চল ছিল, সে হঠাৎ যেন নিজের ভেতরের সমস্ত বাঁধ ভেঙে দিয়ে হাউ মাউ করে কেঁদে উঠল। সব শেষ হয়ে গেল গো, সব শেষ। সে আমাকে জড়িয়ে ধরে বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাসের মতো কান্না বের করে দিল। পুরুষ মানুষের কান্না সহজে বেরোয় না, কিন্তু যখন বেরোয়
তখন সেটা পাহাড়ের ধসের মতো, থামানো যায় না, শান্ত করা যায় না। আমার নিজের গলা ধরে এলো, কিন্তু নিজেকে শক্ত রাখতে হলো। নিতাইকে শক্ত করে ধরে বললাম, তুই ভেঙে পড়লে চলবে না রে নিতাই, তোকে শক্ত হতে হবে। নিতাই আমার হাত শক্ত করে চেপে ধরল, যেন একটু ভরসার খোঁজ করছে। সেই মুহূর্তে আমার মনে হলো, জীবনের সবচেয়ে বড় শোকের মধ্যেও মানুষ কাউকে পাশে চায়। একটা হাত, একটা কাঁধ, একটু ভরসা, সেইটুকু তখন তার একমাত্র সম্বল। ঘরের বাইরে তখন প্রথম প্রভাতের আলো ফুটে উঠছে, কিন্তু তার উজ্জ্বলতা আমাদের ঘরের ঘন অন্ধকারে পৌঁছাতে পারছে না। এই ভোর নতুন সূর্য নিয়ে এলেও নিতাইয়ের জীবনে এই মুহূর্তে কোনো নতুন সূচনা নেই। তার সমস্ত আলো কেড়ে নিয়েছে এক ভয়ানক রাত। নিতাইয়ের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমি পাড়ার ভোলাদার গরুর গাড়ির ব্যবস্থা করতে গেলাম। ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি। শীতের কুয়াশা মাটির ওপর জড়িয়ে আছে, আর গরুর গাড়ির চাকার কাদা মাখা শব্দ নিস্তব্ধতার বুক চিরে এগিয়ে চলেছে। নিতাইয়ের বাড়ির কাছে আসতেই বাড়ির ভেতর থেকে কথোপকথনের শব্দ শুনতে পেলাম। ভোলাদাকে বললাম, ভোলাদা, গরুর গাড়িটা একটু দূরে থামিয়ে রাখো, আমি আগে গিয়ে দেখি পরিস্থিতি কেমন। নিতাইয়ের বাড়ির সামনে এসে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলাম। দেখলাম উঠোনে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী, শক্তপোক্ত চেহারার পুরুষ। পরনে কাঁথা সেলাই করা, রেশমি পাঞ্জাবি, তার উপরে খাঁটি মোটা ধুতির ভাঁজ, কোমরে সুবর্ণ কাজ করার উপর চাবির গোছা। চেহারায় এমন এক গাম্ভীর্য, যেন নিজের উপস্থিতিতেই অন্যদের মাথা নিচু করিয়ে দিতে পারেন। মুখের রেখায় এক অদ্ভুত কঠোরতা, ঠোঁটের কোণে এক প্রকার বিকৃত তৃপ্তির আভাস। নিতাইয়ের দাদা গঙ্গাচরণ। আমি নিঃশব্দে কান পাতলাম। গঙ্গাচরণ নিচু স্বরে বলছিল, বড় কষ্টের কথা রে নিতাই, তোর এমন পরিণতি হবে তাকে জানতো। ভালোবাসার বউ, আর কিছুদিন পরেই তোকে বাপের ডাক শোনাতো। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। নিতাই চুপ করে বসে আছে, মাথা নিচু, ঠোঁট শক্ত হয়ে আছে। আমি বুঝতে পারলাম সে কাঁদতে চাইলেও পারছে না। গঙ্গাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তার চোখের কোনায় কোনো শোক ছিল না, বরং ছিল এক প্রকার চাপা আনন্দের ছাপ। এসব অল্প বয়সী মেয়েদের বেশি ভালোবাসা ঠিক নয় রে নিতাই। কপালে দোষ থাকলে কিছুই করার থাকে না, তাই না? কথার মধ্যে কোথাও যেন একটা সূক্ষ্ম ব্যঙ্গ লুকিয়েছিল, যেন সে আনন্দ পাচ্ছে এই শোকে। কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, কিছুদিন আগে বলছিলি না তোর ছেলে হলে তাকে অনেক বড় করবি? ভাগ্যের কি খেলা দেখ, এখন আমার ভাগ্নের বদলে আমারই ছেলের কথা ভাবতে হচ্ছে। বউ তো এখন দিচ্ছে না, কে জানে কবে শুনতে পাবো। আমিও ভাবছি। নিতাই তাকালো না, উত্তরও দিল না। গঙ্গাচরণ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হাসল। এমন এক হাসি যা মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। সবাই তো মরেই চায়, কিন্তু সবাইকে নিয়ে কাঁদলে চলে? যার আলী তার আলী। থাক থাক, নিজের কথা ভাব, নিজের ভবিষ্যতের কথা ভাব নিতাই, ভাব। এই বলে গঙ্গাচরণ ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আমি বেড়ার আড়ালে সরে দাঁড়ালাম।
সে আমাকে দেখতে পেল না, কিন্তু আমার চোখে তখনও নিতাইয়ের নিঃশব্দ যন্ত্রণার ছবি আর গঙ্গাচরণের ঠান্ডা নির্মম হাসি ভাসছিল। যেন এই মৃত্যু তার কাছে শোক নয়, বরং বিজয়ের বার্তা। গল্পের মাঝেই কিশোরী বলে বসল, ওরে বাপ রে, এ তো শ্বাসরোধ করা ঘটনা। কিন্তু আসলে কি হলো? নিতাইয়ের স্ত্রী হঠাৎ করে কিভাবে মারা গেল, কেন মারা গেল, সেই রহস্যের সমাধান কোথায়? তারানাথ ভ্রু কুঁচকে কিশোরীর দিকে তাকালেন। তার গলার স্বর আরো কঠিন হয়ে উঠল। ওহে ছোকরা, এত ব্যস্ত হয়েও না। এটা কোনো সাধারণ ঘটনা নয় যে 2 লাইনে বলে দিলেই সব বুঝে ফেলবে। এই তো গল্পের আসল কাহিনী শুরু হচ্ছে এবার। মানুষ যে পরিস্থিতির শিকার হয়ে কতটা বদলে যেতে পারে তা আমি সেইবার খুব ভালো করে অনুভব করেছিলাম। তারানাথের কথায় এক অদ্ভুত রহস্যের মাদকতা ছিল। আমরা কেউই ধৈর্য ধরে বসে থাকতে পারছিলাম না। তারানাথ ধীরে ধীরে বলতে শুরু করলেন। নিতাইয়ের স্ত্রীর মৃতদেহ আমি নিজে দেখেছিলাম। বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠেছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল এ স্বাভাবিক মৃত্যু হতে পারে না, এটা ষড়যন্ত্র। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় আমি অনেক অনুভব করতে পারি, যা সাধারণ মানুষ টের পায় না। ওদিকে নিতাই পাথর হয়ে গিয়েছিল, চোখের জল শুকিয়ে গিয়েছে কান্না করতে করতে। সে কি ভাবতে পেরেছিল এক রাতের মধ্যে তার জীবনটা এমন ওলটপালট হয়ে যাবে? যে স্ত্রীর সঙ্গে সে নতুন সংসার গড়ছিল, যে সন্তান আসার অপেক্ষায় দিন গুনছিল, সবকিছু যেন মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে গেল। নিতাইয়ের কান্নায় বাড়ির বাতাস ভারী হয়ে উঠেছিল। আকাশের নক্ষত্ররা যেন আরো বিষণ্ণ হয়ে তাকিয়েছিল সেই ভাঙা সংসারের দিকে। আমি সেই দিন অনুভব করেছিলাম শোক কিভাবে একজন মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দিতে পারে। ঘটনার পর প্রায় 1 মাস কেটে গিয়েছিল। আমি আগেই ঠিক করেছিলাম আবার ভবঘুরের মতো বেরিয়ে পড়ব কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু নিতাইয়ের জীবনে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনার কারণে আমি তখনও বাড়ি ছাড়তে পারিনি। তবে ধীরে ধীরে সময় তার স্বাভাবিক গতি ফিরে পেল। চারপাশের শোক ধীরে ধীরে স্তিমিত হল। একদিন ভোরবেলা ঠিক করলাম এবার বেরিয়ে পড়ব। কিন্তু যেদিন আমি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলাম, সেদিন সকালে হঠাৎ নিতাই এসে হাজির হলো। আমি তাকিয়ে দেখলাম ছেলেটাকে যেন চেনাই যাচ্ছে না। উস্কো খুস্কো চুল, কোটরে ঢুকে যাওয়া চোখ, মুখে এক অদ্ভুত শূন্যতা। শরীর যেন ভেঙে পড়েছে, চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে খসখসে হয়ে গেছে। 1 মাস আগের নিতাইয়ের সঙ্গে এই নিতাইয়ের যেন আকাশ পাতাল ফারাক। বল নিতাই, কিছু বলতে চাস? তারাদা, আমাকে কেবল একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। নিজেকে প্রচণ্ড শক্তিশালী গড়ে তোলার জন্য কোনো তান্ত্রিক মতে কোনো সাধনা আছে? তারানাথ বিস্ময়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, হ্যাঁ, এক সাধনা আছে। যদি তা সঠিকভাবে করতে পারিস তাহলে সীমাহীন শক্তির অধিকারী হওয়া যায় বই কি। কি সেই সাধনা? কর্ণপিশাচিনীর সাধনা। আমি ঠিক করেছিলাম এবার বেনারস রওনা দেব। সেই একই পুরনো অদৃশ্য টান যা বারবার আমায় টেনে নিয়ে যায় দেশ থেকে দেশে, পথে প্রান্তরে, শ্মশানে, অরণ্যে। কিন্তু তখনই যেন মনে হলো কিছু একটা গন্ডগোল আছে, যেন কোথাও কোনো এক ভয়ঙ্কর অন্ধকার আমার জন্য অপেক্ষা করছে। আমি কয়েক পা এগিয়েই থেমে গেলাম। বুকের ভেতরে যেন অদৃশ্য ঝড় বইছে। সত্যি কি এখন যাওয়ার উপযুক্ত সময়, নাকি আমাকে এখানেই থেকে যেতে হবে? মনে হলো কিছু একটা ঘটতে চলেছে, অতি ভয়ানক কিছু। এমন সময় গ্রামে বসলো চৈত্রের মেলা। সে এক অপরূপ দৃশ্য। 19 শতকের গোড়ার দিকে
গ্রাম্য ভারতবর্ষে এই মেলাই ছিল মানুষের বড় আনন্দ, বড় উৎসব। চারিদিকে রঙিন কাপড়ে সাজানো দোকান, কোথাও নাগরদোলা, কোথাও আবার বাঁশের চোঙায় লাল নীল কাঁচের মণিহার বিক্রি হচ্ছে। বাউলদের গানের সুরে বাতাস ভরে উঠেছে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, জগৎ মাতালে আমার একলা নিতাই, মাতালে আমার একলা নিতাই। নতুন গুড়ের জিলিপি, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লার গন্ধে চারিদিক ম ম করছে। ছোটরা নতুন খেলনা হাতে নিয়ে দৌড়াচ্ছে। কপালে সিঁদুরের টিপ পরে মেয়েরা পুজোর জন্য প্রস্তুত। গাজনের সন্ন্যাসীদের পিঠে বর্ষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর তারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন যন্ত্রণার উপরে তাদের মন পৌঁছে গেছে। এত আনন্দ, এত উৎসব, অথচ আমার ভালো লাগছিল না। চৈত্র মাস এলো, মাঘ মাস এলো, ফাল্গুনও শেষ, অথচ নিতাই কোথায়? সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমি একাধিকবার তার বাড়ির সামনে গিয়েছি। ঘরদোর দেখে মনে হলো যেন শ্মশানের স্তব্ধতা নেমে এসেছে। এক সময় যেখানে হাসির শব্দ শোনা যেত, এখন সেখানে শুধু ধুলো জমছে। ঘরের দরজাগুলো অযত্নে পড়ে আছে। সিঁড়ির কোণে একটা শুকিয়ে যাওয়া তুলসী গাছ কেবল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিতাইয়ের সংসারের। নিতাই সংসারে একাই ছিল, তার খোঁজ কে রাখবে? কেউ জানতেও পারেনি সে কোথায় গেল। গ্রামের লোকেরা প্রথমে খোঁজ নিয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে সবাই ভুলে গেল তাকে। মেলার 10-12 দিন পর হঠাৎ একদিন শুনতে পেলাম নিতাইয়ের বড় দাদা তার বাড়িতে এসে উঠেছে। আর শুধু উঠেই ক্ষান্ত হয়নি, বাড়িটা ভেঙে নতুন কিছু বানানোর পরিকল্পনা করছে। গ্রামে তার প্রতিপত্তি আছে, তাকে কেউ মুখের ওপর কিছু বলার সাহস করে না। আমি দূর থেকে শুধু দেখলাম বাড়ির মাটিতে কোদাল পড়ছে, কাঠের দরজাগুলো উপড়ে ফেলা হচ্ছে। যে ভিটেতে একদিন নিতাই হাসি মুখে বসে থাকত, সেখানেই এখন অন্য কারো রাজত্ব। আমার মনে খালি একটাই প্রশ্ন জেগে উঠল, নিতাই কোথায়? সে কি জীবিত নাকি? তোমরা তো জানোই, দেবী মধুসুন্দরীর কৃপায় আমি হয়তো কখনো বিরাট ধনী মানুষ হয়ে উঠতে পারবো না, কিন্তু ভাতে মরব না, একথা তিনি আমাকে বহু আগে বলে দিয়েছিলেন। সেই কারণে হাত দেখা, কোষ্ঠী বিচার, ভাগ্য গণনা এসব করেই আমার দিন চলে যায়। তা ওই দিনও গ্রামের এক জমিদার পুত্রের কুষ্ঠী বিচার করতে গিয়েছিলাম। সন্ধ্যা গড়িয়ে রাত যখন ঘনিয়ে এসেছে, তখন কাজ সেরে ফিরছি। শীতের রাত, চারিদিকে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে জনপদ। কেবল গ্রামের পথের পাশে শুকনো পাতার মর্মর ধ্বনি আর পাখিদের আনমোনা ডেকে ওঠা শোনা যাচ্ছে। গ্রামের সীমানা ছাড়িয়ে একা একা হাঁটছি। চারপাশের ফিকে আলোয় পথের গাছপালাগুলো যেন আরো বিশাল আর ভয়ানক হয়ে উঠেছে। এ সময় শ্মশানের দিক থেকে একটা অগ্নিকুণ্ডের মতো আলো দৃষ্টিগোচর হলো। অন্ধকারের বুক চিরে লালচে কমলা শিখা উঁচু হয়ে উঠছে মাঝে মাঝে। মনের মধ্যে সন্দেহ জাগল, এত রাতে আবার কে মরল? গ্রামের কেউ তো কিছু বলেনি। কৌতূহল চেপে রাখতে পারলাম না। ধীর পায়ে এগিয়ে গেলাম শ্মশানের দিকে। সরু পথ, দুপাশে লতা গুল্মের জঙ্গল, কোথাও কোথাও খাঁজ কাটা মাটির ফাটল, আবার পায়ের নিচে শুকনো ঘাসের মচমচে আওয়াজ উঠছে। শ্মশানের ভেতরে ঢুকে দেখলাম এক কোণে পুরনো মন্দিরের পাশে আগুন জ্বলছে, আর সামনে বসে আছে একটা চেহারা, শুকনো হাড় জিরজিরে, গায়ে সামান্য একটা গেরুয়া পোশাক, বুকের হাড়গুলো পর্যন্ত চোখে পড়ছে। চোখের দৃষ্টিতে যেন এক অস্বাভাবিক জ্বলুনি। সে এক অদ্ভুত দৃশ্য। সামনে একটা কাঁচের পাত্র,
মনে হলো তাতে গঙ্গা জল আর রক্তের মিশ্রণ রয়েছে। পাশে লাল কাপড়ে মোড়া কিছু যন্ত্র, একটা তামার পাতায় উল্টো স্বস্তিক চিহ্ন খোদাই করা, শুকনো নিম পাতা, কাঁটাওয়ালা কিছু গুল্ম, আর হ্যাঁ, সম্ভবত শিয়ালের নখ। এই দৃশ্য দেখে আমি শিউরে উঠলাম। কর্ণপিশাচিনী সাধনার কিছু কৌশল আমার জানা ছিল, আর এই সব উপাদান তো তারই নির্দেশ করে। কিন্তু কে এই ব্যক্তি? এক পলক দেখেই বুঝলাম এ আর কেউ নয়, নিতাই। নিতাই এই হাল হয়েছে তার? কোথায় ছিল এতদিন? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে লাগলাম, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই নিতাই যে এক সময় সংসার নিয়ে ব্যস্ত থাকত, সে আজ কেন শ্মশানে রাত বিরেতে কর্ণপিশাচিনীর সাধনায় বসেছে? এই সাধনা যে বড় ভয়ঙ্কর, বিফলে গেলে ভয়ঙ্কর মৃত্যু ঘটবে নিতাইয়ের। অবশেষে যে স্বেচ্ছায় এই সাধনায় অংশগ্রহণ করেছে, তাকে থামানোর চেষ্টা বা ইচ্ছা কোনোটাই আমার মধ্যে নেই। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলাম। মনে মনে ভাবলাম, ওর ওপর কড়া নজর রাখতে হবে। শ্মশানের দিকে সন্ধ্যের পর যাতায়াত আমার বেড়ে গেল। আমি লক্ষ্য করলাম, পরপর কয়েক রাত ধরে নিতাই এক অদ্ভুত রীতি পালন করছে। প্রতিদিন রাত গভীর হলে সে শ্মশানের নির্জনতায় বসে একটি করে কৃষ্ণবর্ণ মোরগ বলি দিচ্ছে। কৃষ্ণ মোরগের রক্ত ছিটিয়ে দিচ্ছে শ্মশানের শুষ্ক মাটিতে, যেন অন্ধকারের কোনো অতল গহ্বর তা গলাধ্যকরণ করতে উদ্গ্রীব হয়ে আছে। সাধারণত এমন কাজ করতে গেলে বুকের ভেতরে একটা শীতল স্রোত বয়ে যায়, কিন্তু নিতাই যেন ভয় বলে কোনো কিছুই চেনে না। সে যেন দীর্ঘদিন ধরে এই পথের পথিক। কে জানে কতদিন ধরে এই সাধনায় লিপ্ত সে, আর কে শেখালো তাকে এসব। আমার কাছে এখন স্পষ্ট হয়ে উঠেছে কেন বিগত কয়েক মাস ধরে সে উধাও ছিল। তবে কি এই পথই সে বেছে নিয়েছে প্রতিশোধের আগুনকে শীতল করতে? তার নিজের দাদার প্রতি জমে থাকা ক্ষোভ, বিতাড়িত হওয়ার অপমান, এই সবেরই কি নিষ্ঠুর পরিণতি হতে চলেছে? আমি নীরবে দাঁড়িয়ে থাকলাম আর দেখলাম নিতাই ধীরে ধীরে মাটির ওপর রক্ত দিয়ে আঁকছে উল্টো পাঁচকোণার তারা। তার মাঝখানে রেখে দিল একখানা ধুতুরা ফুল। তারপর রক্ত আর চন্দনের মিশ্রণে এক রহস্যময় প্রতীক আঁকল। নিস্তব্ধ শ্মশান, দূরে কোথাও রাত জাগা পেঁচার বিষণ্ণ ডাক, আর নিতাইয়ের কণ্ঠে এক অস্বাভাবিক গুঞ্জরণ। ওং ক্রিং কালীঘাট নিবাসিনী কর্ণপিশাচিনী রূপধারিণী রক্তং দদামি মাংসং দদামি ভুক্তিং দদামি মম বক্কৎপালয়ঃ ভূত প্রেত পিশাচ যক্ষিণী এসো এসো, আদেশ শিরোধার্য করো। তার গলা ক্রমশ ভারী হয়ে উঠল, যেন চারপাশের বাতাসও শব্দ শুষে নিচ্ছে। আমার বুকের ভেতর কেমন যেন শীতল একটা স্রোত বইতে লাগলো। আমি জানি এই সাধনায় সাধুকে নিজের আত্মার এক টুকরো উৎসর্গ করতে হয়। একটি রূপোর আয়নায় নিজের মুখের প্রতিবিম্ব দেখে মন্ত্র পাঠ করতে হয়, আর আমার চোখের সামনে নিতাই তাই করল। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা, তবে ঠোঁটে এক বিকৃত তৃপ্তির রেখা। কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎ আমার মনে হলো আশেপাশের বাতাসের মধ্যে যেন ভারী হয়ে উঠেছে এক অব্যক্ত স্রোত, যেন কোনো কিছু ধীরে ধীরে এসে জড়িয়ে ধরছে নিতাইকে। আমি চোখ কচলালাম, না, কোনো দৃশ্যমান অবয়ব নেই। অথচ নিতাইয়ের বসার ভঙ্গি, তার শরীরের অনবরত নড়াচড়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সে যেন কোনো এক অদৃশ্য সত্তার সঙ্গে মিলিত হচ্ছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে একরকম তৃপ্তিসূচক দীর্ঘশ্বাস। শ্মশানের নিস্তব্ধতার মাঝেও সেই চিৎকার কানে এলো আমার, এক নারীর স্পর্শে বিভোর পুরুষের মতো। অথচ সেখানে কেউ নেই। আমার সমস্ত শরীর অবশ হয়ে এলো। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল এক অভিশপ্ত উন্মাদনায়। আমার পা যেন জমে গেল মাটিতে।
চোখ সরাতে পারছি না, অথচ আর এক মুহূর্ত এখানে দাঁড়ানোর শক্তি আমার নেই। আমি চোখ ফিরিয়ে নিলাম। আমার পেছনে না তাকিয়ে দ্রুত পা চালিয়ে বাড়ির পথ ধরলাম। মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু আমি সাহস করেও ফিরে তাকালাম না। পরদিন দুপুরে দিঘির জলে স্নান সেরে উঠতে উঠতে সূর্যের আলো চুঁইয়ে পড়েছিল নারকেল গাছের পাতার ফাঁক গলে। গায়ে গামছা জড়িয়ে ধীর পদে ফিরছিলাম। এমন সময় আচমকা মুখোমুখি হলাম নিতাইয়ের। দিবালোকের নিতাই। রাতের সেই উন্মাদ অন্ধকারাচ্ছন্ন জড়ভরতী মানুষটার সঙ্গে কোনো মিল নেই আজকের দিনের আলোয় দেখা নিতাইয়ের। শুকিয়ে কাঠ, গায়ের রং বিবর্ণ, চোখের নিচে গভীর কালি, যেন রাতের পর রাত জেগে থেকেছে সে। একজোড়া চোখ কোটরে ঢুকে গেছে, মলিন দাড়ি গোঁফে তার চেহারাটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি বিস্ময়ে তাকিয়ে বললাম, কোথায় ছিলি এতদিন? তোকে তো কত খুঁজেছি। নিতাই আমার দিকে তাকালো, কিন্তু সে দৃষ্টি শূন্য, যেন কিছুই মনে করতে পারছে না। আমি আবার অবাক। বলবি না কোথায় ছিলি? এভাবে হারিয়ে গেলি কেন? সে হঠাৎ ফ্যাকাশে হাসল। ঠোঁটের কোণে সেই হাসির রেখা, যেন বিদ্রূপ, যেন আত্ম উপহাস। তারপর সে বিড়বিড় করে বলতে লাগলো, আপন থেকে পর ভালো, সব থেকে একলা থাকা ভালো। যে পাপ করে সে ছাড়া পাবে না, চোখের জলে ভাসবে তার দেহ। আমি স্তব্ধ হয়ে গেলাম। এ কি অসংলগ্ন কথা বলছে? এ কি নিতাই, নাকি সে নিজেই নিজের মধ্যে নেই? আমি গভীরভাবে লক্ষ্য করলাম। তার মুখের কথা এলোমেলো হলেও তাতে একরকম বেদনা বোধ লুকিয়ে আছে। সে যেন তার অতীতের কোনো গভীর ক্ষত থেকে কথা বলছে, তার নিজের জীবন সম্পর্কে, নিজের যন্ত্রণার সম্পর্কে কথা বলছে, কিন্তু কথা গুছিয়ে বলতে পারছে না। তার সমস্ত স্মৃতি যেন কর্ণপিশাচিনীর সাধনায় তলিয়ে গেছে। আমি কিছু বলতে যাব, তার আগেই সে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে গেল। এমনভাবে হাঁটতে লাগলো যেন আমাকে চিনতেই পারছে না, যেন তার জন্যে আমি এক সম্পূর্ণ অচেনা মানুষ। সেদিন রাতে আবারও নিতাইকে দেখলাম। পূর্ণ অমাবস্যার রাত। গভীর রাতের নিস্তব্ধতায় যখন সমস্ত গ্রাম নীরব, তখন আমি দূর থেকে আবার দেখতে পেলাম নিতাই সেই একই সাধনায় রত। কর্ণপিশাচিনীর কাছে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে সে বিভোর হয়ে পড়েছে। আমি বুঝতে পারলাম, এভাবে চলতে থাকলে নিতাই আর বেশি দিন বাঁচবে না। আমি তাকে রক্ষা করতে চাই। তাই সেদিন রাতে এক বিশেষ ক্রিয়া করলাম। বাড়ির এক কোণে বালি বিছিয়ে বেলকাঠ, শুকনো আম কাঠ দিয়ে তৈরি করলাম এক যজ্ঞ কুণ্ড। অগ্নি জ্বালালাম, আর সেই অগ্নিশিখার সামনে বসলাম এক গভীর সাধনায়। আমার অভিজ্ঞতা, আমার বিদ্যা সবকিছু একত্র করে শুরু করলাম সেই বিশেষ ক্রিয়া। এই ক্রিয়া সেই সব মানুষের জন্য যারা জীবনের পথ হারিয়ে ফেলেছে, যারা নিজের অস্তিত্ব ভুলে গেছে, তাদের পথ দেখানোর জন্যেই এই ক্রিয়া। আমি মন্ত্র পাঠ করলাম, একাগ্রচিত্তে আগুনের শিখায় দৃষ্টি নিবদ্ধ করলাম। বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু ঠিক তখনই কুণ্ডের মধ্যে বালির স্তর ফেটে উঠল। মাটির নিচ থেকে উঠে এলো এক কালচে তরল পদার্থ, ঘন আঠালো আর লালচে কালো রঙের, যেন রক্ত। আমি হতবাক হয়ে দেখলাম সেই রহস্যময় রক্তধারা কুণ্ডের অগ্নিশিখাকে গিলে ফেলছে। আগুন দপদপ করে উঠল, তারপর মুহূর্তের মধ্যে নিভে গেল। সমস্ত আশেপাশের বাতাস এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এক চরম অনুভূতি আমার চারপাশে ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম নিতাই আর বাঁচবে না। সে এই অভিশপ্ত পথে অনেকটাই এগিয়ে গেছে, আর তাকে ফেরানো প্রায় অসম্ভব। আশ্চর্যজনকভাবে এরপর 2 দিন ধরে নিতাইয়ের দেখা আমি পাইনি,
কিন্তু সেই দিন সকালবেলা বাড়ির তুলসী মঞ্চে স্নান সেরে জল দেওয়ার সময় হঠাৎই দূর থেকে শুনলাম এক করুণ আর্তনাদ, তারপর চিৎকার। খুন 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 হয়েছে, খুন হয়েছে, খুন! গলা ছেড়ে চিৎকার করে দৌড়াচ্ছে গ্রামের লোকজন। কেউ বলছে, আত্মহত্যা নয়, খুন খুন খুন। আবার কেউ বলছে, না 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 না, এটা কোনো মানুষের কাজ নয়। আমি আঁতকে উঠলাম, বুকের ভেতর কেমন ছ্যাঁত করে উঠল। আমার প্রথমেই মনে পড়ল নিতাইয়ের কথা। সে কি কর্ণপিশাচিনী সাধনায় ব্যর্থ হয়ে সত্যি নিজের অন্তিম শ্বাস ত্যাগ করল নাকি? আমি আর দেরি করলাম না, গ্রামের লোকজনের সঙ্গে সঙ্গে আমিও ছুটলাম কৈখালির মাঠ পেরিয়ে খালপাড়ের দিকে। বাতাসে একটা তীব্র দুর্গন্ধ, যেন গলা পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। দেখতে পেলাম কয়েকজন লোক একটা অর্ধ গলিত মৃতদেহের চারপাশে ভিড় করেছে। আমি কাছে যেতেই শ্বাস একদম বন্ধ হয়ে গেল। একটা পচা ফুলে ওঠা মৃতদেহ, শরীরের চামড়া ফেটে গলগল করে বেরিয়ে এসেছে ঘন হলুদ সবুজ রস। একটা চোখ দেহ থেকে উপড়ে পড়ে গেছে, অন্য চোখটা যেন চওড়া হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ঠোঁটের কোণে ফেনা জমে আছে, আর গোটা শরীর বিকৃত। হাড়গুলো যেন ভেঙে মোচড়ানো হয়েছে ভীষণ রকমের শক্তির চাপে। চারপাশের লোকজন মুখ চেপে রেখেছে, কেউ কেউ বমি করছে। গন্ধকার পচনের বিভৎস দুর্গন্ধে শ্বাস নেওয়া দেয়। আমি নড়তে পারছিলাম না, পা যেন জমে গেছে মাটিতে। কিন্তু আমার চোখ একটা জিনিস পরিষ্কার দেখতে পেল, সেটা তো কর্ণপিশাচিনীর কাজ। আমি জানতাম প্রথমে শিকারের প্রাণ শক্তি শুষে নেয়, তারপর ধীরে ধীরে তার হৃৎপিণ্ডের স্পন্দন থামিয়ে দেয়। শিকার বুঝতেই পারে না কখন তার মৃত্যু হয়ে গেছে। তারপর সেই অভিশপ্ত শক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে ফেলে, ফলে চোখ উপড়ে ফেলে শরীরের গাঁটে গাঁটে এমন মোচড় দেয় যে কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এটাই কর্ণপিশাচিনীর শিকার। গ্রামের লোকজন তখন নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলছে, যেমন কর্ম তেমন ফল। কেউ কেউ বলল, ও মনারই ছিল, এমন লোকের জন্য এই পরিণতি ঠিক। আমি তখনই মৃতদেহের মুখটা ভালো করে দেখলাম, আর মুহূর্তের মধ্যেই আমার সমস্ত দেহ অবশ হয়ে গেল। এ তো নিতাইয়ের দাদা। আমি বোঝার জন্য আর কিছুই বাকি রাখলাম না। নিতাই কর্ণপিশাচিনীর সাধনায় সফল হয়েছে, আর তার প্রতিশোধও নিয়েছে। আমি চোখ বন্ধ করলাম। আমি পুরোপুরি সাধক হতে পারিনি, সংসারের মায়া ছিন্ন করতে পারিনি, কিন্তু আজ আমি নিশ্চিত হয়ে গেলাম আমার বন্ধু নিতাই তাই করেছিল। সে সমস্ত মানবিকতা বিসর্জন দিয়ে তার প্রতিশোধ নিয়েছে। সে সফল, আর আমি মনে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। যেমন কর্ম তেমন ফল। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। চোখ দুটো যেন দূরে কোথাও হারিয়ে গেছে। ঘরের দেওয়ালে টিমটিমে আলো পড়ে তাঁর ক্ষয়ে যাওয়া চেহারাটাকে আরো বিষণ্ণ করে তুলল। আমি আর কিশোরী তখনও চুপ করে বসে আছি। এতক্ষণ তাঁর বয়ানে যে ভয়াবহ কাহিনী শুনলাম, সেটার রেশ এখনো কেটে যায়নি। হঠাৎ কিশোরী বলে উঠল, তাহলে নিতাই কোথায় গেল? সে কি কখনো স্বীকার করেছিল যে ওই কাণ্ডের কাণ্ডারি সেই? তারানাথ একটু চমকে উঠলেন, যেন ঘোর থেকে ফিরলেন। একটা দীর্ঘশ্বাস ফেললেন ধীরে, তারপর খুব নিচু গলায় বললেন, না, নিতাইয়ের দেখা আমি আর কোনোদিনও পাইনি। ঘরের মধ্যে নেমে এলো নিস্তব্ধতা। হয়তো সে তার বেছে নেওয়া পথেই বেশি খুশি ছিল। ফিরে আসার
প্রয়োজন বোধ করেনি কখনো। তারানাথ থামলেন, তারপর যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপন বলতে কেউই তো ছিল না তার, কিন্তু বেটা আমায় বড় কষ্ট দিল। কথাটা বলেই তিনি চোখ নামিয়ে নিলেন। আমি দেখলাম তার চোখের কোণ চিকচিক করছে। আর সেই তারাদা নামটা ওর মুখ থেকে আর কখনো শুনতে পাইনি। তারানাথের গলা ভারী হয়ে এলো, যেন অতীতের কোনো গভীর বেদনার সমুদ্র থেকে উঠে আসছে তাঁর কণ্ঠস্বর। আমি আর কিশোরী কেউ কিচ্ছু বললাম না। এই মুহূর্তে কোনো শব্দই বোধহয় মানায় না। নিঃশব্দে উঠে দাঁড়ালাম, বিদায় জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম সে পুরনো রহস্যে মোড়া বাড়ি থেকে। বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ঝিঁঝির ডাক ভেসে আসছে দূর থেকে। আমি একবার ঘুরে তাকালাম, জানালার ফাঁক দিয়ে দেখা গেল বৃদ্ধ তারানাথ এখনো বসে আছেন, চোখে সেই একই দূরদৃষ্টি, যেন তিনি এখনো কোনো হারিয়ে যাওয়া বন্ধুর খোঁজ করছেন, যার অস্তিত্ব আছে কিনা তাও কেউ জানে না। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচিনীর ত্রাস। বিভিন্ন চরিত্রে জ্যোতির্ময়, অমিত, ঋতম এবং সায়ং। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমাদের নতুন গল্পের। আর গল্প শুনে আপনাদের কেমন লাগলো আর আপনারা কেমন গল্প শুনতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আবার আগামী শুক্রবার ঠিক রাত 9টায় তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।